নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা যে কামাখ্যা মন্দিরে গেছিলাম অসমের গুয়াহাটিতে, সেইখানের কিছু কিছু ভিডিও আমি শ্যুট করেছি, তো সেই সংক্রান্ত বলব। তো সবাই আমরা জানি যে কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত একটি হিন্দু দেবী কামাখ্যার মন্দির বা কামরূপ কামাখ্যা। এটি 51 সতীপীঠের অন্যতম। 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং 4টি আদি শক্তিপীঠগুলোর মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ কারণে দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল, এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। এই মন্দিরগুলোতে 10 মহাবিদ্যাসহ মহাকালী, তারা, ষোড়শী বা ললিতাম্বা, ত্রিপুরী সুন্দরী, ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী, কামাখ্যা, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী বা তপস্যাচারিণী, মঙ্গলচণ্ডী, কুষ্মাণ্ডা, মহাগৌরী, চামুণ্ডা, কৌশিকী, দক্ষায়ণী সতী, চন্দ্রঘণ্টা, স্কন্ধমাতা, কালরাত্রি, কাত্যায়নী, সিদ্ধিদাত্রী, শাকম্ভরী, হৈমবতী, শীতলা, সংকটনাশিনী, বনচণ্ডী, দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্ত্রা, বগলামুখী, মাতঙ্গী ও দেবী কামলা, এই 30 দেবীর মন্দিরও আছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী, কমলা প্রধান মন্দিরে পূজিত। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে। হিন্দুদের বিশ্বত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কামনগর তিলপাড়া গ্রামে অবস্থিত কামাখ্যাতলা আশ্রম কামাখ্যা মায়ের সাধকদের সিদ্ধ সুপ্রাচীন আশ্রম এবং তন্ত্রবিদ্যার জন্য প্রসিদ্ধ। প্রাচীন কামরূপ কামাখ্যা রাজ্যের যে বর্মন রাজবংশের শাসনকালে প্রায় 350 থেকে 650 খ্রিস্টাব্দে এবং 7ম শতাব্দীর চীনা পর্যটক হিউয়েনসাংয়ের রচনাতে কামাখ্যা উপেক্ষিত হয়েছে। সেই সময় কামাখ্যাকে অব্রাহ্মণ কিরাত জাতীয় উপাস্য দেবী বলে মনে করা হতো। 9ম শতাব্দীতে ম্লেচ্ছ রাজবংশের বানমলদ বর্মনের তেজপুর লিপিতে প্রথম কামাখ্যার শিলালিপি উল্লেখ পাওয়া যায়। এই শিলালিপি থেকে প্রমাণিত হয় খ্রিস্টীয় 8ম 9ম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল। জনশ্রুতি অনুসারে সুলেমান কিরানির সেনাপতি কালাপাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন। তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে আলাউদ্দিন হুসেন শাহ কামতা রাজ্যে আক্রমণ করার সময় 1498 খ্রিস্টাব্দে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান এবং তিনি এই মন্দিরে পূজার পুনঃপ্রবর্তন করেন। তবে তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে 1565 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয়। পুনর্নির্মাণের সময় পুরাণে মন্দিরের উপাদান ব্যবহৃত হয়েছিল। পরে অহোম রাজ্যের রাজারা এই মন্দিরটি আরো বড় করে তোলেন। অন্যান্য মন্দিরগুলো পরে নির্মিত হয়। জনশ্রুতি অনুসারে কোচবিহার রাজপরিবারকে দেবী কামাখ্যাই পূজার অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। কোচবিহার রাজপরিবারের পৃষ্ঠপোষকতা ভিন্ন এই মন্দির পরিচালনা কষ্টকর হয়ে ওঠে। 1658 সালে অহোম রাজা জয়ধ্বজ সিংহ নিম্ন আসাম জয় করলে এই মন্দির সম্পর্কে তাদের আগ্রহ বৃদ্ধি পায়। অহোম রাজারা শাক্ত ও শৈব ধর্মাবলম্বী হতেন। তারাই এই মন্দির সংস্কার ও পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিতেন। রুদ্রসিংহ রাজত্বকালে যখন 1696 থেকে 1714 বৃদ্ধ বয়সে গুরুর নিকট দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু প্রজা ব্রাহ্মণের কাছে মাথা নত করতে পারবেন না বলে তিনি পশ্চিমবঙ্গে দূত পাঠালেন। নদিয়া জেলার শান্তিপুরের কাছে মালিকপোতার বিশিষ্ট শাক্ত পণ্ডিত কৃষ্ণরাম ভট্টাচার্যকে তিনি আসামে আসার অনুরোধ জানালেন। কৃষ্ণরাম জানালেন কামাখ্যা মন্দিরের দায়িত্ব দিলে তবেই তিনি আসাম যাবেন। রাজা নিজে দীক্ষা না নিলেও তার পুত্রদের ও অন্যান্য ব্রাহ্মণদের কৃষ্ণরামের কাছে দীক্ষা দিতে নির্দেশ দিয়েছিলেন। রুদ্রসিংহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র শিবসিংহ রাজত্বকালে রাজা হন। তিনি কামাখ্যা মন্দির ও পার্শ্ববর্তী বিরাট একটি ভূখণ্ড কৃষ্ণরামকে দেবোত্তর সম্পত্তি হিসেবে দান করেন। তাকে তার বংশধরদের পার্বতীয়া গোসাই বলে বলা হতো, কারণ তারা নীলাচল পর্বতের উপরে থাকতেন। কামাখ্যা মন্দিরের অনেক পুরোহিত ও আসামের অনেক আধুনিক শাক্ত এই পর্বতায় গোসাইদের শিষ্য।
অনুমিত হয় প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসি উপজাতির বলিদানের জায়গা। এখানে বলিদান, এখানে পূজার অঙ্গ। এখানে অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাগল বলিদান। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যায় পূজা করলে সকল ইচ্ছা পূরণ হয়। শিবের তরুণ স্ত্রী ও মোক্ষদাত্রী শক্তি কামাখ্যা নামে পরিচিত। 12 খ্রিস্টপূর্বাব্দে নীলাচল পর্বতে মঙ্গলারা আক্রমণকালে প্রথম তান্ত্রিক কামাখ্যা মন্দিরটি ধ্বংস হয়েছিল। দ্বিতীয় তান্ত্রিক মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল মুসলমান আক্রমণের সময়। আসামের অন্যান্য দেবদেবীর মতো দেবী কামাখ্যা পূজাতেও আর্য ও অনার্য সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। দেবীকে যেসব নামে পূজা করা হয় তার মধ্যে অনেক স্থানীয় আর্য অনার্য দেবদেবীর নাম আছে। যোগিনীতন্ত্র অনুসারে এই যোগিনীপীঠের ধর্মের উৎস কিরাতদের ধর্ম। বাণীকান্ত কাকতির মতে গারো উপজাতির মানুষেরা কামাখ্যায় শূকর বলি দিত। এই প্রথা নরনারায়ণ কর্তৃক নিযুক্ত পুরোহিতদের মধ্যেও দেখা যায়। কামাখ্যার পূজা বামাচার ও দক্ষিণাচার উভয় মতেই হয়। সাধারণত ফুল দিয়েই পুজো দেওয়া হয়, মাঝে মাঝে পশু বলি হয়। স্ত্রী পশু বলি সাধারণত নিষিদ্ধ হলেও বহু পশু বলির ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হয়। তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ আসেন। এছাড়া বার্ষিক মনসা পুজোও এখানে মহাসমারোহে আয়োজিত হয়। দুর্গাপূজা কামাখ্যা মন্দির একটি অন্যতম প্রধান উৎসব। কাজল, নেল পলিশ, ক্রিম, সিঁদুর, এখানে অনেক কিছু আছে। আর এই যে হচ্ছে ফুলের ডালা, যে আমার দুটো ডালা। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ, যেগুলো স্থানীয় নাম চলন্ত পঞ্চরত্ন নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যগুলি স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। এগুলো খাজুরাহো বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে তৈরি নির্মিত খোদাই চিত্র দেখা যায়। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে। নিম্ন আসামের বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায়। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট, অন্ধকারচ্ছন্ন, সরু খাড়াই সিঁড়ি পেয়ে এখানে পৌঁছাতে হয়। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, যেটি যোনি আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। এই ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই শিলাখণ্ডটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবী পীঠ হিসাবে প্রসিদ্ধ। কামাখ্যা মন্দির চত্বরে অন্যান্য মন্দিরগুলোই একই রকমের যোনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যা ভূগর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা পূর্ণ থাকে। বর্তমান ভবনটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। এর মধ্যে প্রাচীন কোচ স্থাপত্যটি সযত্নে রক্ষিত হয়েছে। খ্রিস্ট 2য় শতাব্দীর মাঝামাঝি সময়ে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলে 1565 সাল নাগাদ কোচ রাজা চিলআয় মধ্যযুগীয় মন্দিরের স্থাপত্য শৈলী অনুসারে মন্দিরটি পুনরায় নির্মাণ করেন। এখন যে মৌচাক আকারের চূড়াটি দেখা যায় তা নিম্ন আসামের মন্দির স্থাপত্যের একটি অন্যতম বৈশিষ্ট্য। মন্দিরের বাইরে গণেশ ও অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তি খোদিত আছে। মন্দিরের 3টি প্রধান দেবদেবীর মূর্তি খোদিত আছে, 3টি প্রধান কক্ষও আছে। মন্দিরের কক্ষটি বৃহৎ ও আয়তকার। সাধারণত তীর্থযাত্রীরা এটি পুজোর জন্য ব্যবহার করেন না। মাঝের কক্ষটি বর্গাকার। এখানে দেবীর একটি ছোট মূর্তি আছে। এই মূর্তিটি পরবর্তীকালে এখানে স্থাপিত হয়। এই কক্ষের দেয়ালে নরনারায়ণ, অন্যান্য দেবদেবী তৎসম্পর্কিত শিলালেখও খোদিত আছে। মাঝের কক্ষটি মূল গর্ভগৃহ নিয়ে যায়। এটি গুহার আকৃতি বিশিষ্ট। এখানে কোনো মূর্তি নেই, শুধু যোনি আকৃতি বিশিষ্ট পাথর ও ভূগর্ভস্থ প্রস্রবণটি আছে। প্রতি বছর গ্রীষ্মকালে অম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবী ঋতুমতী হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়। কালিকা পুরাণের মতে কামাখ্যা মন্দিরে সতী শিবের সঙ্গে বিহার করেন। এখানে তার মৃত দেহের যোনি অংশটি বিষ্ণু সুদর্শন চক্রে ছিন্ন হয়ে পড়েছিল। দেবী ভাগবত পুরাণের 108 পীঠের তালিকায় যদিও এই তীর্থের নাম নেই, তবে অপর একটি তালিকায় কামাখ্যা নাম পাওয়া যায়। যোগিনীতন্ত্রে অবশ্য কালিকা পুরাণের মতকে অগ্রাহ্য করে যোগিনীতন্ত্রে কামাখ্যা কালী বলা হয় এবং যোনি প্রতীক তত্ত্বের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। এই তো দিচ্ছি দিয়ে দাও তাদের।
দিচ্ছে 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 এই তো বুনুর কাছে যা, বুনুর কাছে যা, তাহলে ব্যাগের এখানে থাক। বাজিয়ে দাও। এখানে চলো চলো চল। কিছু টাকা চলো না, পুরো পরিক্রমা হবে না, এখানেই কমপ্লিট হবে। আমি এক কাপ দিয়ে একটা চা আর আসা হবে, আর আসা হবে, কবে আসবে তা ঠিক নেই। চলো আমার চার জন্য একটা ফটো। আর আমরা 2024-এর 11 ডিসেম্বর দিন কামাখ্যা ওঠার সকাল 8:30টায় গুয়াহাটি আমাদের যে হোটেল ছিল সেখান থেকে রওনা দিয়েছিলাম নীলাচল পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে সময় লেগেছিল মাত্র 20 মিনিট এবং আমাদের যে পান্ডা ছিলেন উনি আমাদের অনেক আগেই আসতে বলেছিলেন, কিন্তু যেহেতু আমি ছোট বাচ্চা নিয়ে গেছি এবং সমস্ত স্নান করে সবাই রেডি হতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো। আর সানা একটু গাড়িতে উঠলে ওর একটু মোশন সিকনেস হয়, তার জন্য রাস্তায় দাঁড়াতে হয়েছিল, যার জন্য আমাদের 8:30 বেজে গেছিলো। তো যাওয়ার সাথে সাথেই আমরা যেহেতু 501 টাকার ভিআইপি টিকিট কেটেছিলাম, তো সেখানে আমাদের বসার একটা সুযোগ পেয়েছিলাম। সেখানে 3 ঘন্টা মতো বসে থাকতে হয়েছিল, যেখানে তোমরা প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপরে ওখানে বসে থাকার পর একটা লাইন দিতে হয়েছে এবং লাইনেও প্রায় 3 ঘন্টা মতো সময় লেগেছিল। আমাদের কপাল খারাপ ছিল যে যখনই আমাদের লাইনটা জাস্ট ক্রস করেছি ওখানেই আমাদের দরজাটা আটকে দিয়েছিল, না হলে আমাদের অনেকটাই আগে হয়ে যেত। তো যাই হোক 7 ঘন্টা টাইম লেগেছিল, বিকেল 3:30টার সময় বেরিয়েছিলাম। আর যারা জেনারেল লাইনে 501 টাকা বাদ দিয়ে যারা
এমনি লাইনে দাঁড়াবে তারা কিন্তু আগের দিন প্রায় রাত 2টো থেকে লাইন দিয়েছিল। তো এভাবে আমরা পুজো দিয়েছিলাম, মা কামাখ্যার দর্শন করেছিলাম এবং সত্যি বলতে এখানে পা রাখলে একটা অন্যরকম ফিল হয়, একটা মনটা অন্যরকম একটা পজিটিভ এনার্জিতে ভরে যায় একটা ফিল। তো তোমরা যদি কেউ আসো অবশ্যই জানিও কমেন্টে, আর কে কে পুজো দিয়েছো বা কে কে দিতে যেতে চাও সেটাও বলো। এটা কিন্তু কামাখ্যা মন্দিরের ওঠার সময় সিঁড়িটা যে রয়েছে তার চারপাশের দোকান, সেখান থেকে আমি কিছু প্রয়োজনীয় না, আমার পছন্দের কিছু জিনিস কিনেছিলাম, আর রুদ্রাক্ষ কিনেছিলাম, আমার ভাই বলেছিল, তো সেখানে কিছু কেনাকাটা করেছিলাম। এবং এখানে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় কুপনে, সেখানে আমি ভোগ প্রসাদও খেয়েছিলাম, বা সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি। আর তো কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, আর বলো জয় মা কামাখ্যা, সবার মঙ্গল করুক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। এইটা হচ্ছে সানা আমাদের হোটেলে ফিরে আসার পর সেদিন বিকেলবেলা। ওকে, টাটা, বাই বাই, খুব ভালো থেকো, টেক কেয়ার।